আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার শুভেচ্ছা। তো আজকে আমি তোমাদেরকে অধ্যায় 7 বোঝানোর জন্য একটি ভিডিও শেয়ার করছি। তো তোমরা ইতিমধ্যে দেখেছো 1.2 তোমাদেরকে আমি দিয়েছি, সেই সাথে কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করে দিয়েছিলাম। তো এখন তোমরা অধ্যায় 7 অনেকে হয়তো বাসায় করে ফেলেছো, এবং যারা করেছো তারা আরেকবার বুঝে নাও, আর যারা করনি তারা এই ভিডিওটা ভালো করে দেখে আশা করি বুঝতে পারবে। আর যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এবং বোর্ড কোশ্চেনও হয় এখান থেকে। ঠিক আছে, প্রায় প্রতি বছরই এখান থেকে কোশ্চেন হয়। তো এখানে যে চ্যাপ্টারটা তোমাদের করাবো নাম হচ্ছে অসীম ধারা। তো তোমরা ইতোমধ্যে হয়তো বা জেনারেল ম্যাথে 13.1 অধ্যায়টা করেছো, সমান্তর ধারার যে চ্যাপ্টারটা। তো কিছু আইডিয়া ধারা সম্পর্কে হয়তোবা তোমাদের হয়েছে। আচ্ছা, তো এখানে আমরা শিখবো হচ্ছে অসীম ধারা। অসীম দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে মানে অসীম, মানে কোনো সীমা নেই। ঠিক আছে, তো এখানে আমরা দুইটা জিনিস সম্পর্কে শিখবো, পরিচিত হব। একটা হচ্ছে অনুক্রম, এটাকে ইংলিশে সিকোয়েন্স বলা হয়, আর আরেকটা হচ্ছে অসীম ধারা। ঠিক আছে, যেটা হচ্ছে সিরিজ, ইনফিনিটি সিরিজ বলা হয় যেটাকে। তো যাই হোক, আমি অনুক্রমটা বুঝিয়ে দিচ্ছি। তো অনুক্রমের সংজ্ঞাটা যদি তোমাকে আমি বলি, সাপোজ তোমার ক্লাসে যতজন তোমার স্টুডেন্টকে আমি বললাম যে যারা লম্বা একটু, মানে যাদের হাইট একটু বেশি তারা একসাথে দাঁড়াও, আর যাদের হাইট একটু কম তারা এক কাতারে দাঁড়াও। তো এই যে এভাবে যে আমি সাজালাম না, তো এগুলোকে মানে একটা নির্দিষ্ট ক্রমানুসারে, ঠিক আছে, নির্দিষ্ট ক্রমানুসারে আমি সাজাবো। তো এই সাজানোটাই হচ্ছে তোমার অনুক্রম। তো সংজ্ঞায় যদি আমি বইয়ের ভাষায় বলি, সেটাকে নোট করে রেখো যে যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো থাকে যে প্রত্যেক রাশির সাথে, পূর্বের রাশির সাথে তার পরের রাশিটার একটা মিল থাকে, সেটাকে অনুক্রম বলা হয়। ঠিক আছে, এবং অনুক্রমটাকে আমরা কমা আকারে প্রকাশ করি। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে দেখতে পাচ্ছ নিচে, এটা হচ্ছে অসীম ধারা। তো ধারাকে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এটাকে আমরা সিরিজ বলবো। তো মানে বাস্তব সংখ্যার যে অনুক্রমগুলো, এটা অবাস্তব সংখ্যা দিয়ে তো আর হবে না। তো বাস্তব সংখ্যার একটি অনুক্রম যদি এরকম হয়, তাহলে সেটার ধারাটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। অনুক্রমটা যদি এমন হয়, ধারাটাকে আমরা যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তো এখন এটা থেকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে মেইন, যেটা উপর জোর দেওয়া হবে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারাটা তোমাদেরকে আমি বলে দিই, তার আগে আমি সমান্তর ধারা সম্পর্কে একটু বলি, যেহেতু তোমরা 13.1 হয়তো বা করেছো। তারপরেও যারা করনি, তোমরা অনেকে ক্লাস 8-এ প্যাটার্ন করেছিলে, তাই না? অধ্যায় 1-এর প্যাটার্ন তোমরা দেখেছিলে না, যে প্যাটার্নটা যখন সাজানো ছিল তখন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিয়েছিলে, এবং ওটাই কিন্তু সমান্তর ধারা। হ্যাঁ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে, মানে প্রত্যেকটা পদের আগের পদের সাথে পরের পদের বিয়োগ ফল যদি তোমার সেম আসে, সরি আমার ভুল হয়েছে, পরের পদ বিয়োগ আগের পদ, ঠিক আছে, সেই বিয়োগ ফলটা যদি সেম হয় তাহলে সেটাকে আমরা সমান্তর ধারা বলবো। আর গুণোত্তর ধারাটা হচ্ছে, সমান্তর ধারা যেমন বিয়োগ ছিল, গুণোত্তর ধারাটা হচ্ছে ভাগ। তাহলে আগের পদের পরের পদ ভাগ আগের পদের ভাগফল যদি প্রত্যেকটার ক্ষেত্রে সমান হয়, তাহলে সেটাকে আমরা গুণোত্তর ধারা বলবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো অসীম ধারার যে কোনো পদ ও পূর্ববর্তী পদের অনুপাত, বা অনুপাত মানে তো ভাগ, তোমরা জানো। তো এগুলো যদি সমান থাকে তাহলে এটাকে আমরা কি বলবো? অসীম গুণোত্তর ধারা। ঠিক আছে, যাই হোক, তো আমরা এখন কথা না বাড়িয়ে সূত্রে চলে যাচ্ছি। সূত্রটা তোমাদের দেখো, আমি এখানে একটা সমান্তর ধারার সূত্র লিখেছি, এটা এই অঙ্কে একটা অঙ্কে কাজে লাগবে। তো এনতম পদ হচ্ছে এ প্লাস, এখানে সমান সমান দিতে হবে, এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। মানে এ হচ্ছে এখানে প্রথম পদ, এন হচ্ছে পদের সংখ্যা, যেমন 10টা পদ বললে 10টা, এনতম পদ বললে এনতম পদ, 15টা বললে 15টা, 100টা পদ বললে 100টা, এন এর মান সেটাই হবে। আর ডি হচ্ছে ওই যে তুমি বিয়োগ করেছিলে না, সেটা ডি হচ্ছে সাধারণ অন্তর। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি গুণোত্তর ধারার এনতম পদটা তাহলে কি হবে। সমান্তর ধারার এনতম পদ আমরা, উপরে এটা স্কিপ হয়ে গিয়েছে। গুণোত্তর ধারার একটা
তোমাকে যদি বলে যে একটা গুণোত্তর ধারা নির্ণয় করো, তখন তুমি ধারাটা কিভাবে বের করবা? অঙ্ক করতে করতে আস্তে আস্তে শিখে যাবে। তো গুণোত্তর ধারা নির্ণয়ের একটা সূত্র হচ্ছে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তো এটার উপর ভিত্তি করে আমরা গুণোত্তর ধারার nতম পদটা তৈরি করেছি। বরাবরের মতো এ সবসময় প্রথম পদ থাকবে, আর এখানে তোমরা নতুন দেখতে পাচ্ছ আর ফর রেশিও, ঠিক আছে? তো আমরা অনুপাত, তোমাদের যে বললাম যে ভাগ, ঠিক আছে? তাহলে এখানে আমি গুণোত্তর ধারার nতম পদটা লিখেছি। গুণোত্তর ধারার nতম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে এখানে এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত। সমান্তর ধারায় যেমন ডি ছিল, গুণোত্তর ধারায় হচ্ছে আর এন হচ্ছে পদ ও সংখ্যা, মানে এখানে কতটা পদ থাকবে সেটা। এখন আসো আমরা সমষ্টিতে চলে যাচ্ছি। তোমরা ইতিমধ্যে সমান্তর ধারার সমষ্টি 13.1 করেছো। এখানে হচ্ছে nতম পদের সমষ্টি হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, যখন আর ইজ গ্রেটার দেন ওয়ান। এখন তুমি যখন একটা সমষ্টি একটা অনুপাত বের করতে যাবে, তখন সেটা যে সবসময়ই সমান হতে হবে একের, তা কিন্তু না। সেটা কিন্তু একের থেকে ছোটও হতে পারে, একের থেকে বড়ও হতে পারে। তো একের থেকে ছোট হলে একটা সূত্র হবে, একের থেকে বড় হলে একটা সূত্র হবে। ওকে, তো আর এর মানটা মানে অনুপাতটা মানে ভাগফলটা, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদের উত্তরটা যখন তুমি একের বড় পাবে, তখনই বুঝে নিবে তোমার প্রথম সূত্রটা হবে। আর দ্বিতীয় পদ ভাগ প্রথম পদের উত্তরটা যখন তুমি একের থেকে ছোট পাবে, মানে আর এর মানটা তুমি যখন একের থেকে ছোট পাবে, তখন বুঝে নিবে তোমার দ্বিতীয় সূত্রটা হবে। তখন a ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n, এখানে একটু কাটাকাটি হয়ে গিয়েছে, ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, ঠিক আছে? সূত্র দুটো ভালো করে মুখস্থ করবে। এখন আসো অসীমতক সমষ্টি কখন হবে। হ্যাঁ, এখন এতক্ষণ তো দেখতে পেলে যে আর এর মান একের থেকে বড়, আর এর মান একের থেকে ছোট হলে কি সূত্রটা হবে। এখন আর এর মান যদি মডুলাস সম্পর্কে তোমাদের একটু আমি ধারণা দিয়ে দিই। মডুলাস হচ্ছে পরম মান, যেটার ভিতরে প্লাস মাইনাস থাকবে না, সব পজিটিভ মান হবে, এবং সেটা মাইনাস ওয়ানের থেকে বড়, একের থেকে ছোট হবে আর কি। তো বুঝতে পেরেছো আশা করি। তাহলে অসীমতক সমষ্টির সূত্রটা হচ্ছে এস ইনফিনিটি। তোমরা জানো অসীমকে ইনফিনিটি দিয়ে প্রকাশ করে। এগুলোকে আমি চাইলে এস এনও দিতে পারি, এগুলোকে আমি চাইলে এস এনও দিতে পারি। তো এস ইনফিনিটি হচ্ছে এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। কখন হবে অসীমতক সমষ্টি? যখন মডুলাস অফ আর লেস দেন ওয়ান হবে। এই শর্তটা সবাই মাথায় রাখবে, যে এই শর্তটা যখন খাটবে তখন এই অসীমতক সমষ্টি হয়ে যাবে, এবং সেটা শুধুমাত্র গুণোত্তর ধারার ক্ষেত্রেই পসিবল। এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, এই সূত্রটা খুব ভালো করে মনে রাখবে। তো আমি সূত্রটা সম্পর্কে তোমরা ধারণা পেয়ে গিয়েছো। এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি। তো তোমাদের যখন এই ভিডিওটা দেখবে, তখন বইটা সামনে নিয়ে নিবে, তখন তোমাদের সুবিধা হবে। তো আমরা অঙ্কের দিকে হাইলাইট করছি। তো আমি এখন তোমাদেরকে 9-এর খ নাম্বারটা বুঝাবো। তো 9-এ তোমার অঙ্ক ছিল অনেকগুলো অঙ্ক আছে। তো প্রথম প্রশ্নটা আমি পড়ছি যে প্রদত্ত অনুক্রমের দশম পদ, 15তম পদ এবং আরতম পদ নির্ণয় করো। তো এখন আমি এখান থেকে খ নাম্বারটা উঠিয়েছি। খ নাম্বারটা দেখো এইভাবে। তো প্রথমে যখন তুমি অঙ্কটা তুলবে, সাথে সাথে তুমি টেস্ট করে নিবে যেটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা, কারণ এটা কিন্তু যে কোনো দুইটা ধারা হতে পারে, ঠিক আছে? তো এটা আগে থেকে টেস্ট করে নিবে। সমান্তর ধারা টেস্ট করার ওয়ে হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, গুণোত্তর ধারা টেস্ট করার ওয়ে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো আমি দেখতে পাচ্ছি যে এটা একটা সমান্তর ধারা, আমি টেস্ট করে আগিয়ে দেখেছি। তো আমি এখানে লিখেছি কমা, যেহেতু এখানে দেখতে পাচ্ছ এটা একটা অনুক্রম। অনুক্রমটি একটি সমান্তর অনুক্রম যার প্রথম পদ কমা এ সমান হাফ, সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, মানে ওয়ান মাইনাস হাফ। এই যে ডি দিয়ে প্রকাশ করেছি, ওয়ান মাইনাস হাফ, এটা তোমরা দেখবে ক্যালকুলেশন করে 1/2 এসেছে। এখন আমি এখানে 10তম পদ বের করেছি। তো 10তম পদ কি? এনতম পদের সূত্রটা তোমাদের শিখিয়েছি না, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তার মানে এন এর মান হচ্ছে 10 মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমি এর মানটা বসিয়ে দিয়েছি। এখানে একটা কোশ্চেন মার্ক দিয়েছি, কেন বলো তো? এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবে ক্যালকুলেটর দিয়ে। যাই হোক, আমি পরের ইসে চলে যাচ্ছি। আরতম পদ বের করতে বলেছিল, আর 15তম পদটা আমি কেন বের করিনি, তোমরা নিজেরা করতে পারবে। যেহেতু দশম পদ বের করতে পেরেছো, তার মানে 15তম পদও বের করতে পারবে। এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি 1/2, এই যে এটা আমি এখানে তুলে দিয়েছি। তাহলে এখানে আমি আর এর মানটা, এখানে আর এর মান তো আমাদের নেই, আমি করলাম কি এটার সাথে এটা গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে
কাটাকাটি যাচ্ছে হাফ হাফ, তাহলে r/2 হয়ে যাচ্ছে। এখন আসো ওমো নাম্বারটা। ওমো নাম্বারটা হচ্ছে আমি প্রথমে অনুক্রমটা তুললাম, তোলার পর আমি আগেই টেস্ট করে নিয়েছি যে এটা একটা গুণোত্তর ধারা। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে এটা, সাধারণ অনুপাত হচ্ছে এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এই যে এটা লিখেছি। ওকে, ক্যালকুলেশন করে দেখবা, এটা 1/3 এসেছে। 10তম পদ আমি এখানে লিখেছি ar⁻10 - 1, ওই যে আমার সূত্র ছিল না n-1, তাহলে আমার এখানে n এর মান হচ্ছে 10। ঠিক আছে, তাহলে আমি এই যে মান বসিয়ে দিয়েছি, এই যে এটা এভাবে করে দিয়েছি। ওকে, তুমি এই যে 3/5/3⁹ লিখলেও পারবে। আর এটা 8তম পদটা আমি বের করে দিয়েছি, এই যে এখানে এরকম হলো। ঠিক আছে, তাহলে এটা 1/3⁻r-1, কারণ 1-এর উপর r-1, 1-এর উপর যদি 100,000 পাওয়ারও থাকে মান তো 1ই হয়, তাই না? তাহলে উপরে 5 চলে আসবে, তাহলে এটা হয়ে যাচ্ছে। এখন আসো আমরা আরেকটা অঙ্কে চলে যাচ্ছি, সেটা হচ্ছে চ নাম্বার। এটার চ নাম্বারে ছিল প্রশ্নটা যে এখানে একটা অনুক্রমের nতম পদ দেওয়া ছিল, তো এখান থেকে তোমাকে 10তম পদ, 15তম পদ আর 8তম পদ বের করতে বলেছে। তো আমি এখানে এই যে দেখো, এখানে কিন্তু অনুক্রমটার সাধারণ পদ দেওয়া আছে, এটাকে সাধারণ পদ বলা হয়। ঠিক আছে, এখানে কিন্তু পুরো অনুক্রমটা কমা দিয়ে দিয়ে লেখা নেই, তো এটা আমাদের জন্য আরো সুবিধা হয়ে গিয়েছে। 10তম পদ যেহেতু বের করতে বলেছে, তো আমরা n এর মান 10 বসাবো, আর বাকি সব সেম থাকবে। দেখো এই যে বাকি সব সেম হয়ে গেল। তোমরা তো জানো 3×30, 30 কি বলো তো? জোর সংখ্যা না? তো মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে সেটা কি হয়ে যায়? প্লাস না? তাহলে এটা 1, এই যে 1টা হলো 1, আর এই মাইনাসটা দিলাম মাইনাস, আর যেহেতু -1 প্লাস হয়ে গিয়েছে শুধু 1 লিখে দিব এটা, তার মানে এটা কি 0 হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে 15তম পদ। তাহলে এটা আমরা 15তম পদ মানে n এর মান আমি 15 বসালাম, 15 বসাবো। তো এটা কি হয়ে যাচ্ছে? 3×15 45 না? 45 কি বলো তো? বিজোড় সংখ্যা। তো বিজোড়ের উপর মাইনাসের উপর যদি বিজোড়ের পাওয়ার থাকে, বিজোড় পাওয়ার থাকে, তাহলে সেটা কিন্তু মাইনাসই থেকে যায়। তাহলে এটা সেম ভাবে লিখেছি 1 -1 আর এখানে 2, তাহলে মাইনাসে মাইনাসে +2 না? তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি দেখবে যে এটা 1 হয়ে গিয়েছে। আর r তম পদের জন্য n এর মান অবশ্যই r হবে, এই যে অনুক্রমটা সেম ভাবে লিখে শুধু n এর জায়গায় আমি r বসিয়ে দিয়েছি। এখন সমস্যা হচ্ছে কি, যদি তোমাকে বলে যে জোর, এখন 8তম পদ জোর হলে কি হবে, বিজোড় হলে কি হবে, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, কারণ এগুলো MCQতেও তোমার আসতে পারে। তো এখানে তোমার উত্তরটা এখানে আমি লিখছি, দেখো আর জোর হলে 3r বেজোড় হবে। যেমন আমি যদি আর কে জোড় সংখ্যা, সাপোজ এখানে জোড় সংখ্যা, এখানে আমি 2 লিখি, তো জোড়ের সাথে বিজোড় গুণ করলে কিন্তু অলওয়েজ জোড়ই হয়, জানো তো? জোড়ের সাথে বিজোড় গুণ করলে কিন্তু অলওয়েজ জোড় হয়, তাহলে 3r জোড় হবে। তো এটা জোর হয়ে গেলে কি হয়ে যাবে বলো তো? জোর হলে এই যে দেখো কি বলেছিলাম, জোর পাওয়ার থাকলে, মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে তো মাইনাসটা উঠে যাবে, তো 0 হবে উত্তর। আর যদি আর বিজোড় হয়, তোমরা তো জানো বিজোড় বিজোড় গুণ করলে উত্তর কিন্তু বিজোড়ই হবে। যেমন এখানে যদি আমি 3 ধরি, তাহলে 3×3 = 9, তাই না? তাহলে 9 তো বিজোড় সংখ্যা, তো বিজোড়ের মাইনাসের উপর যদি বিজোড় পাওয়ার থাকে, তাহলে সেটার মানও মাইনাস থাকে, তাহলে এটার উত্তর হয়ে যাবে 1। তাহলে অ্যান্সার কিন্তু আমার সবগুলো পেয়ে গিয়েছি। তাহলে এরকম করে এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক সলভ করবা। ঠিক আছে, এরপর আসো 10 নাম্বারটা। 10 নাম্বারে আমি চলে যাচ্ছি। 10 নাম্বারে ছিল তোমার 10-এর কতে হচ্ছে একটা nতম পদ দেওয়া আছে, nতম পদের মান দেওয়া আছে, আর একটা শর্ত দেওয়া আছে। তোমার কাছে জানতে চেয়েছে n এর মান কত হবে। ঠিক আছে, তো আমি এখানে এটা উঠালাম, এই শর্তটা আমি উঠিয়েছি, আগে দেওয়া আছে লিখে নিয়েছি। তাহলে এটা 1/n লিখে দিয়েছি। কেন লিখেছি বলো তো? এই যেখানে আবার আমি লিখেছি, হিন্টস দিয়ে দিয়েছি, যেহেতু এটার মান 1/n ছিল, তাহলে এটা এমন হয়ে গিয়েছে 1/n। এখন আমি কি করব, এটাকে n এর মান যেহেতু আমাকে বের করতে হবে, আমার তো 1/n রেখে কাজ নেই, তাই না? তাহলে আমি এটাকে উল্টিয়ে দিব, তাই না? কিভাবে? অসীম, যেমন তুমি যদি সাপোজ এখানে সমান সমান থাকলে তুমি এটাকে বিপরীতকরণ করতে না? হ্যাঁ, আমি এখন এটাকে বিপরীতকরণ করব, তাহলে n উপরে চলে যাবে, 10⁵ উপরে চলে আসবে। তাহলে আমি এখন কি করব বলো তো? হ্যাঁ, অসমতা যেহেতু আমি তোমাদের করাইনি, সেহেতু আমি একটু বলে দিই। অসমতার ক্ষেত্রে যে এগুলো লেস দেন, গ্রেটার দেন, লেস অর ইকুয়াল, এই ধরনের কাজের ক্ষেত্রে, অসমতার ক্ষেত্রে আমার যখন আমি এটাকে বিপরীতকরণ করব, -1 দ্বারা গুণ করব, তখন আমার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এই যেটা লেস দেন ছিল না, দেখো এটা গ্রেটার দেন হয়ে গিয়েছে, তার মানে এটা আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো আমরা 11-র খতে চলে যাচ্ছি। 11-র খ হচ্ছে এই যে এটা, প্রথমে আমি অঙ্কটা তুললাম। তো আমার 11-র খ কি চেয়েছিল? আমার 11-র খতে চেয়েছে যে প্রদত্ত অসীম গুণোত্তর ধারা দেওয়া আছে, অসীমতক সমষ্টি বের করবা যদি থাকে। সবসময় যে থাকতে হবে এমন কোনো কথা না, কিন্তু কখন থাকবে কখন থাকবে না সেটা কিন্তু আমি বলেছি। ঠিক আছে,
আবার রিপিট করছি, এটা আমি প্রথমে তুলবো। ধারাটির প্রথম পদ হচ্ছে এ, ধারাটির সাধারণ অনুপাত হচ্ছে এটা, অনুপাতটা আমি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ আমি আবার বললাম, এখানে কিন্তু মাইনাসটা সহ লিখতে হবে, ঠিক আছে। এই যে এটা ভাগ এটা আমি ভাগ করে দিয়েছি, যে গুণ করে এটা উল্টিয়ে দিলে 5 হয়ে যাবে, এটা ক্যালকুলেশন তোমার ব্যাপার। এখানে মডুলাস আর, তোমাকে কিন্তু মডুলাস আর বের করতে হবে। মডুলাসের ভিতরে প্লাসটা প্লাসই থাকবে, মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। এই যে মডুলাসের বাইরে দেখো, মডুলাস থেকে বের হয়ে গেল, এটা প্লাস হয়ে গিয়েছে। তাহলে এটা কি, এটা ক্যালকুলেশন করে দেখবা যেটা 1 থেকে ছোট এসেছে, তার মানে 1 থেকে ছোট আসা মাত্রই মডুলাস অফ আর এর মান যদি 1 থেকে ছোট আসে, তাহলে আমার সাথে সাথে ধরে নিতে হবে যে হ্যাঁ এখানে অসীমতক সমষ্টি থাকবে। সুতরাং ধারাটির, এই কথাটা অবশ্যই লিখতে হবে সরি, সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। তাহলে লিখবো অতএব এস ইনফিনিটি, তুমি চাইলে এখানে লিখতে পারো অতএব অসীমতক সমষ্টি, যে সূত্রটা আমি লিখে দিয়েছি, মান বসিয়ে দিয়েছি, তারপরে তোমরা ক্যালকুলেশন করে মান বের করবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট পেজে চলে যাচ্ছি, সেটা হচ্ছে খুবই খুবই খুবই, যেটাকে 5টা 6টা স্টার দিলেও কম হবে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বোর্ড থেকে যদি কোনো প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে, তাহলে এই অঙ্কগুলো মাস্ট দেয়, ঠিক আছে। তো যেটা আমি বলবো সেটা হচ্ছে এখানে 7 দুই টাইপের অঙ্ক আছে, সেম টাইপের ভাবে করার চেষ্টা করবে। এখানে হচ্ছে ক নাম্বারে বলেছে যে নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল, মানে সমষ্টি নির্ণয় করতে বলেছে তোমাকে। তো আমি এটা কি করলাম, এটা প্রথমে এটা উঠিয়ে এখানে প্লাস n তম পদটা লিখে দিব। আমি এখানে কি করব, 7 নিয়ে ফেললাম কমন, ঠিক আছে। তো এখানে 7 কমন নিলে কি থাকবে, 1 থাকবে না। এখানে 7 ছিল, এখানে 1 থাকবে। এখানে 3টা 7 ছিল, এখানে 1 হবে, প্লাস n তম পদ হবে। তাহলে আমি কি করব, এটার একটা প্যাটার্নের আমি সাজাবো এটাকে, মানে অসীম গুণোত্তর ধারা আকারে সাজাবো। তো আমি করব কি, এখানে 9 আমি এখানে উভয় পক্ষে এই যে এই জায়গাগুলো থেকে, এখান থেকে আমি 1/9 নিয়ে ফেলবো। তো 1/9 নিলে কি হবে, এখানে 9 হবে না, ঠিক আছে। বা তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি যদি 9 দ্বারা গুণ করে দাও ভিতরে, এখন তুমি তো শুধু শুধু 9 দ্বারা গুণ করতে পারবা না, তোমাকে কিন্তু এখানে আবার একটা 1/9 গুণ করতে হবে, মানে 9 দ্বারা গুণও করতে হবে আবার ভাগও করতে হবে, ঠিক আছে। তো আমি গুণ করে দিলে এগুলো কি 9 হয়ে যাবে, এটা 999 হয়ে যাবে, এটা 999 হয়ে যাবে, এটা আর এটা 7/9 হয়ে যাবে, তাই না। আমি আবার রিপিট করছি, তুমি যদি এখানে 9 দ্বারা গুণ করো, তাহলে শুধু শুধু গুণ তো তুমি করতে পারবে না, তাহলে এখানে একটা গুণ করে 1/9 লিখে দিবা, তাহলে 7/9 হয়ে যাবে না। আচ্ছা, তাহলে এটা 7/9 হলো। 9 হচ্ছে 10 - 1। এখন আমি 9কে কি করব, 10 - 1 কি লেখা যায় না, অবশ্যই যায়। প্লাস 99কে 100 - 1 লেখা যায়, প্লাস 999কে 1000 - 1 লেখা যায়, প্লাস ডট 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 n তম পদ। আমি এখানে খালি রেখেছি কারণ আমি এখানে অঙ্কটা তোমাদেরকে করে দিচ্ছি। দেখো এখন আমি কি করব, সবগুলো 10 টাইপের সংখ্যাগুলোকে কমন নিব, ঠিক আছে। এই যে এখানে 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট 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 প্লাস n তম পদ। আমার এখানে জায়গা কম, তাই আমি ছোট করে লিখছি, এখানে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, ওকে। দেখো দেখেছো কিনা। এরপর হচ্ছে আমি একটা মাইনাস কমন নিয়ে, এখানে মাইনাস যদি কমন নেই তাহলে 1, এগুলো সব প্লাস হয়ে যাবে না ভিতরের -1গুলো, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস n তম পদ। ইজ দ্যাট ক্লিয়ার, n তম পদ। এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে 7/9। এরপরে হচ্ছে আমি এখান থেকে দেখো এটা একটা কি ধারা বলো তো, ভাগ করে দেখতে পারবা, বিয়োগ করলে তো হবে না, ভাগ করে দেখলে দেখবা এটা একটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা যেহেতু এখানে n তম পদ, আর তোমার অঙ্কে বলেছে এটার সমষ্টি বের করতে, তো তুমি এটার একটা সমষ্টি বের করে ফেলবা। এটা তুমি চাইলে রাফেও করতে পারবা, ঠিক আছে। আমি এখানে তোমাকে রাফে করে দিচ্ছি। যেমন তুমি প্রথমে এই ধারাটা উঠাও, 10 প্লাস 10 100 প্লাস 1000 প্লাস ডট 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 আমি লিখে দিয়েছি, ঠিক আছে। এখানে প্রথম পদ কত, a সমান হচ্ছে 10, আর হচ্ছে কি 100/10 সমান সমান 10। এটা তো একের থেকে বড়, সবাই জানো ভালো করেই। তো একের থেকে বড় হলে কোন সূত্রটা হবে, ওই যে প্রথম সূত্রটা হবে, s সমান সমান কি a ইন্টু কি r⁻n-1 ডিভাইডেড বাই r-1। তাহলে সমান সমান a এর মান হচ্ছে 10, r⁻n মানে কি বলো তো, r⁻n মানে হচ্ছে, এখানে r এর মান হচ্ছে 10, 10⁻n-1, আর এখানে হচ্ছে 10-1। তো 10 - 1 এর 9, এটা ভালো করেই জানো। তো আমি এখানে এটা এই মানটা এখানে লিখে দিচ্ছি, তুমি এটা রাফে
করে নিবা, মানে এই পাশে সাইড নোটে করে নিও, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাচ্ছে বলো তো, এখানে হয়ে যাচ্ছে 10 ইন্টু 10⁻n-1 ডিভাইডেড বাই 9। ওই যে 10 - 1 এর 9টা আমি লিখে ফেলেছি সেকেন্ড ব্রেকেট দিয়ে, মাইনাস এই যে দেখো এখানে অনেকগুলো 1 না, এখানে 1 তো n সংখ্যক পর্যন্ত, তাই না? শুধু 1ই তো রিপিট হচ্ছে বারবার, তাই না? তার মানে এখানে আমি 1 এর বদলে n সংখ্যক 1 না, সেজন্য আমি এখানে n লিখে দিলাম, ঠিক আছে? তাহলে তুমি চাইলে অ্যান্সারটা এভাবেও রেখে দিতে পারো, আর আরেকভাবেও করা যায়, সেটাও আমি করে দিই তোমাদেরকে, তোমাদের সুবিধার জন্য। এটা 7×10=70 হয়ে যাবে, তাহলে এটা 10⁻n-1 হবে, এটা 9×81 হয়ে যাবে, আর এটা হচ্ছে মাইনাস কি হবে বলো তো, এটা হচ্ছে 7n/9। ওকে, এটাই আমার অ্যান্সার। তুমি চাইলে এখানেও অ্যান্সারটা রেখে দিতে পারো, আবার এখানেও করতে পারো। তাহলে আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? অঙ্কগুলো বারবার বাসায় প্র্যাকটিস করবে, সলভ হয়ে যাবে। ওকে, এরপর যেটা করব সেটা হচ্ছে 13 নাম্বারটা, ঠিক আছে? ওকে, 13 নাম্বারটা করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধারাটা প্রথমে তুলতে হবে, এবং 13 নাম্বারটাও আমি 3টা স্টার 4টা স্টার দিতেই পারি, ঠিক আছে? 13 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রশ্নটা হচ্ছে যে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে একটা অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টিটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তো আমি প্রথমে ধারাটা তুললাম, এই যে ধারাটা দেখতে পাচ্ছ, ধারাটা তুলেছি, প্রথম পদটাও তুলে ফেলেছি। সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ঠিক আছে? তারপরে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি ওই যে আগের শর্তটা মডুলাস অফ r <1 হয়, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি, যে বলেছিলাম না -1 থেকে বড়, আর এর মানটা -1 থেকে বড়, তাহলে -1 r <1, ঠিক আছে? তাহলে আমরা এটা এভাবে লিখলাম, এই যে মডুলাস অফ এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো মডুলাসটা কিন্তু এখানে দেইনি, ঠিক আছে? মডুলাস তো এখানে দেইনি, তাহলে এখানে আমি এটা এভাবে দেখো -1 <1 এটা লিখেছি, এটা লিখে দিয়েছি, ঠিক আছে? আর এর মানটা বসিয়ে দিয়েছি আর কি। ওকে, এরপরে হচ্ছে এটা, এখন আমি লিখবো কি, দুইটা শর্ত হবে এখানে, এই যে এটার সাথে এটা, এটা একবার এটার সাথে ও যাবে, মানে এক্স এর সাথে একবার ও যাবে, আর একবার এক্স এর সাথে ও যাবে, ঠিক আছে? তাহলে আমি এটা এখানে লিখে দিয়েছি, যে দেখো এখানে লিখেছি -1 এটা অথবা এটা। এখন আমি এটা থেকে আমার টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা, কারণ আমাকে বলেছি কি এক্স এর উপর কি শর্ত আরোপ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো এক্স এর উপর কি শর্ত আরোপ করতে হবে, বা আমি এখানে বা দিয়ে দিচ্ছি, আমি এখানে -1, দেখো আমার তো এক্স এর মানটা বের করতে হবে, তার মানে আমার ভগ্নাংশের কোনো দরকার আছে না, নেই। তাহলে আমি এটাকে যদি বিপরীতকরণ করে দিই, তোমাদের আগেই বলেছি বিপরীতকরণ করলে কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, লেস দেন ছিল হয়ে যাবে গ্রেটার দেন। ওকে, তাহলে এটা গ্রেটার দেন হয়ে গিয়েছে, বা তাহলে আমি এখন কি করব, আমি এক্স এর মান যেহেতু বের করব, তাহলে আমি এখান থেকে এক্স এর আশেপাশে যত কিছু আছে সব কিছুকে আমি এখান থেকে উঠিয়ে দিব। তাহলে এক্স এর আশেপাশে, আচ্ছা এখানে হচ্ছে আমার এক্স এর মানটা আমি কি করব, লিখছি -1টাকে আমি +1কে আমি বাদ দিব, তাহলে -1 গ্রেটার দেন এক্স +1 -1। তুমি এখানে সাইড নোটও দিতে পারো, উভয় পক্ষে -1 দ্বারা যোগ করে, বা এখানে কি হয়ে যাবে -2 হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে এক্স থাকবে শুধু, তাই না? 1 তো কাটা চলে যাচ্ছে। এখন আমার এক্স কে কিন্তু এই পাশে আনতে হবে, তাহলে আমি এই পাশে আনাও তো একটা বিপরীতকরণ করা, তাহলে এই চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে -2 এরকম হয়ে যাচ্ছে। তাহলে একটা শর্ত পেলাম, আবার সেম ভাবে এটাকে বিপরীতকরণ করছি, এই যে বিপরীতকরণ করলে এটা গ্রেটার দেন হয়ে যাবে না? আচ্ছা, গ্রেটার দেন হয়ে গেল, ভালো কথা। এখন আমি এখান থেকে -1টা করছি, সব উভয় পক্ষেই করতে হবে, এক পক্ষে করলে কিন্তু হবে না, এটা কাটা যাবে, =0, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, আর এখন আমি লিখবো হচ্ছে সুতরাং অসীমতক সমষ্টি, এখন আমি অসীমতক সমষ্টিটা বের করে ফেলছি। অসীমতক সমষ্টি তুমি চাইলে এখানে S∞ লিখতে পারো, S∞ সমান, আমি সূত্রটা বসিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে? তাহলে এর মানটা তুমি বসিয়ে দাও, এর মান ছিল কত আমার 1/x+1, আর এটা ছিল 1/x+1, তোমরা তো এটা পারবেই, তাই না? দেখো তাহলে এটা 1/x+1 হলো, আর এখানে x+1, এখানে x+1 মাইনাস এখানে 1 থাকলো, তাহলে এটা কাটা যাচ্ছে, তাহলে x+1ও কাটা যাবে, তাহলে এটা কি থাকবে অসীমতক সমষ্টি বলো তো, 1/x থাকবে। এটা তোমরা ডিটেলস করে দেখবা, তাহলে এখানে কিন্তু দুইটা উত্তর হবে, ঠিক আছে? দুইটা উত্তর হচ্ছে, লিখবা যে নির্ণেয় শর্ত,
অ্যান্সারের মধ্যে অ্যান্সারটা এইভাবে লিখবা, ঠিক আছে? আমার এখানে জায়গা কম, সেজন্য আমি এখানে এইভাবে লিখছি। নির্ণেয় শর্ত, এখানে একটা কোলন দিয়ে তারপর শর্তটা লিখে দিবা। x <2 অথবা লিখবা কিন্তু, ঠিক আছে? অথবা x < 0। আর সমষ্টিটা কি হবে বলো তো? সমষ্টিটা তুমি পেয়ে গিয়েছো, এগুলো হচ্ছে এই যে 1/x। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে অঙ্কটা, সেটা কয়েক বছর যাবত পরীক্ষায় আসছে, আগে আসেনি, বিগত 2 বছর যাবত এই অঙ্কটা আসছে। তো এটা হচ্ছে তোমার পৌনপণিক টাইপের অঙ্ক। তোমরা তো জেনারেল ম্যাথে পৌনপণিক করেছো না, যে বারবার রিপিট হয় যে সংখ্যাগুলো, মনে আছে তো নাকি? যাই হোক, 14 খ নাম্বারটা আমি করছি। প্রথমে এটা তুলবো। তো তোমাকে বলেছে প্রদত্ত পৌনপণিক দশমিকগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। প্রদত্ত পৌনপণিক দশমিকগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে এটাকে আমরা অঙ্কটা তুলবো, ঠিক আছে? মূলদ সংখ্যা মানে তো জানোই, ভগ্নাংশ আকারে, মানে p/q আকারে প্রকাশ করতে হবে আর কি এই সংখ্যাটাকে আমাদেরকে। তো অসীম থাকলে তো, যেমন পৌনপণিক থাকলে তো তুমি সেটা পারবে না, তো এটাকে আমাদের অসীম গুণোত্তর ধারার মাধ্যমে সমাধান করতে হবে। তো আমি প্রথমে এটা উঠিয়েছি, দেখো 2 লিখেছি পয়েন্ট। এই যে 305 এর উপর যেহেতু পৌনপণিক আছে, 0-র উপর নাই মানে কিন্তু বুঝো না যে নাই, এটাতে আছে, প্রথমটায় লাস্টটা আছে, মাঝখানেরটায় নাই, তার মানে এটাতেও আছে। তাহলে এটা বারবার রিপিট হচ্ছে, যে দেখো আমি রিপিট করেছি কয়েকবার, ঠিক আছে? ও এখানে আবার ডটটা দিতে আমি ভুলে গিয়েছি। তাহলে এখানে হচ্ছে 2 প্লাস, এখানে হচ্ছে 2 প্লাস, এই যে দেখো এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিয়েছি, এখানে 0.305 লিখবো, যেহেতু 2 এর উপর পৌনপণিক নাই, তো 2 আমার এখানে কোনো সমস্যা না। 2 তো অলরেডি মূলদ সংখ্যা আছেই, তো আমরা এগুলোকে সলভ করবো, এগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে 0. এটা লিখেছি প্লাস, এ দেখো এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ, মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আবার এতগুলো 0 আসলো কেন? এখানে যতগুলো আগের ঘরের মধ্যে যত সংখ্যা থাকবে ততটা শূন্য হবে। আগের ঘরে দশমিকের পর যত সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে না, এজন্য 3টা শূন্য হয়েছে, যে তারপর 305 লিখবা। তারপরেরটায় দেখো কয়টা ঘর ছিল আগের ঘরে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে এখানে আমার একটা শূন্য দিতে ভুলে গিয়েছি নাকি? হ্যাঁ, একটা শূন্য আমার হয়নি। এখানে 6টা ঘর আছে, 6টা শূন্য হবে, ঠিক আছে? তারপর 305 হবে। ওকে, প্লাস ডট দিয়ে দিবা। তারপর লিখবো এখানে যে এটা, তাই না? এটা একটা অনন্ত গুণোত্তর ধারা, ঠিক আছে? তাহলে এখানে যার প্রথম পদ হচ্ছে এত, সাধারণ অনুপাতটা আমি খালি রেখেছি, যেটা তোমরা পারবাই, যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদে, যে 0.305 আর এটা হচ্ছে 0.305। এটাকে ক্যালকুলেশন করে দেখবা। এটা তো জানোই, অবভিয়াসলি এটা একের থেকে ছোট। তাহলে এটা আমি এখানে লিখেছি s ইনফিনিটি সমান এটা। তুমি এখানে মান বসিয়ে দিবে, এই যে মান বসিয়ে দিবা, ক্যালকুলেশন করে দেখবা এটা এই যে ভগ্নাংশ এসেছে, দেখেছো? এই যে বললাম না, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। তারপরে আমি কি লিখেছি, অতএব এটা সমান 2 প্লাস এটা। তো এটা তুমি সলভ করে দেখতে পারো, সলভ করে দেখবা যে এটা 2303/999 এসেছে। এটা আমি অন্য জায়গায় করে রেখেছিলাম, তুমি চাইলে এটাকে সমস্ত আকারে প্রকাশ করতে পারো অথবা এইভাবেও রেখে দিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এভাবেই সবগুলো অঙ্ক করে ফেলবে। নেক্সটে আরেকটা চ্যাপ্টার নিয়ে আসবো, সেই সাথে সৃজনশীল প্রশ্নগুলো আছে এই চ্যাপ্টারের, এখানে সৃজনশীলগুলো তোমরা করে ফেলবে, ঠিক আছে? যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে। আর আমি কিন্তু সবার HW দেখবো তোমরা অঙ্কগুলো করেছো কিনা। যখন স্কুল খুলবে ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, চ্যাপ্টারটা ভালো করে দেখো। ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আশা করি বুঝতে পারবে, ঠিক আছে? বাই বাই, সবাই ভালো থাকবে।